বিসমিল্লাহির রহমানির রহিম। আমার দেশ ও দেশের বাইরের বন্ধুগণ সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমার প্রতিপাদ্য বিষয় থাকবে ট্যাংরা, পাবদা, গুলশা, শিং, মাগুর মানে সকল সর্বোপরি কথা হলো ক্যাটফিশ জাতীয় মাছ আপনারা কিভাবে সর্বপ্রথম একটি পুকুরে দিবেন, আবার এই পুকুরটাকে আপনারা কিভাবে প্রস্তুত করবেন সেই বিষয়ে আজকে আমার প্রতিপাদ্য বিষয়। অনেকেই কিন্তু আমি দেখেছি আমার অনেক সাবস্ক্রাইবার ভাই আমাকে কমেন্ট করেছেন, আমি কমেন্টের জবাব দিয়েছি অথবা আমি তাদেরকে প্রশ্নও করেছি আপনারা কিভাবে মাছ ছাড়লেন। অনেকেই কিন্তু আমাকে বলেছেন যে আমরা শুধু চুন দিয়ে আমরা মাছ ছেড়ে দিয়েছি, কিন্তু হ্যাঁ ভাই এটা কিন্তু এইভাবে না। শুধু চুন দিলেই কিন্তু আমাদের পুকুর কাজ সম্পন্ন হয় না, এখানে আরো অনেক কাজ থাকে। সেই কাজগুলো কি? এই কাজগুলো হলো আপনারা যখন একটি মাছ আপনার প্রথম পুকুরে দিবেন তখন আপনাদের সর্বোপরি কাজ থাকবে একটি পুকুরকে এমনভাবে প্রস্তুত করা যেন আপনার চাষকালীন সময়ে কোনো গ্যাস না হয়। আর চাষকালীন সময়ে যখন আপনার পুকুরে গ্যাস হয়ে যাবে তখন কিন্তু অনেক অনেক প্রবলেমে পড়তে হয়। আমরা যেন এ সকল প্রবলেমে না পড়ি তার জন্য আমরা শুরুতেই এমনভাবে একটি পুকুর প্রস্তুত করব যেন চাষকালীন সময়ে আমাদের গ্যাসের কোনো প্রবলেমে না পড়ি। তার জন্যই আমরা সর্বোপরি আমরা একটা পুকুরকে সুন্দরভাবে পরিচর্যার মাধ্যমে মাছ ছাড়ার আগেই অথবা রেনু ছাড়লে যেভাবে প্রস্তুত করতে হয়, আর একটি মাছ 3000 লাইনের হোক অথবা 4000 লাইনের হোক অথবা 5000 লাইনের হোক, ক্যাটফিশ জাতীয় মাছ আপনার পুকুরে যখন ছাড়বেন তখন পুকুরটারে প্রস্তুত করবেন। প্রথমে আপনার পুরাতন পানিটাকে ফেলে দিতে হবে। পুরাতন পানিটাকে যখন আপনারা ফালাবেন তখন নিচের যে একটা কাদা থাকবে, এখানে প্রতি শতাংশে যদি পুরাতন পুকুর থাকে ওই প্রতি শতাংশ অথবা পুরাতন পুকুর না, শুধু দেখা গেল একটা কইয়ের চাষ দিচ্ছেন, কই মাছ বিক্রি করে ফেলেছেন অথবা কোনো একটি মাছ চাষ করেছেন, ওই মাছ বিক্রি করে ফেলেছেন। এখন ওই চাষকৃত পুকুরটাতে যখন আপনার সকল মাছ তুলে বিক্রি করলেন তখন এই নিচে যে মাছ যে বিক্রি করলেন ওই মাছ যে খাবার খাইলো এখান থেকে যে একটা ওয়েস্টেজ তৈরি হয়েছে, এই ওয়েস্টেজ থেকে কিন্তু একে এই তোলানিতে কিন্তু এই ওয়েস্টেজটা কিন্তু পড়লো এখানে জমাট হয়ে এখান থেকে একটা গ্যাস তৈরি হয়। আমি সাজেস্ট করি প্রত্যেকেই আপনারা তোলানিতে তখন একটি মই দিবেন। মাছ বিক্রি করার পর এই মইটা যখন দিবেন তখন যেন 6 ইঞ্চি 5 ইঞ্চি 4 ইঞ্চি এই সাইজে যেন পানিটা থাকে। এমন অবস্থায় যখন মই টানবেন তখন দেখবেন পানিটাও ঘোলা হয়ে যাবে, আর ওই ময়লা পানিটা আপনারা সেচ দিয়ে যখন ফেলে দিবেন তখন এই ময়লা এবং এই নির্যাসটা আপনার চলে যাবে। এখানে আপনার প্রতি শতাংশে 2 কেজি হারে আবার চুন দিবেন। 2 কেজি হারের চুন দেওয়ার পর আবার মই দিবেন তলানিতে। মই দেওয়ার পর আপনারা এই ব্লিচিং পাউডার দিবেন প্রতি শতাংশে 100 গ্রাম থেকে 150 গ্রাম হারে ব্লিচিং পাউডার দিবেন তলানিতে। আবার পানি তুলবেন 5 ইঞ্চি 8 ইঞ্চি 1 ফুট পানি তুললে আবার মই দিবেন। মই টুই দেওয়ার পর আবার ওই পানিটা ফেলে দিয়ে আপনার কাজ কিন্তু পুকুর মোটামুটি প্রস্তুত হয়ে গেল প্রায়। এখন আপনারা প্রতি শতাংশে আবার 200 গ্রাম থেকে 250 গ্রাম হারে চুন দিয়ে দিবেন তলানিতে। তারপর আপনারা নতুন করে পানি তুলবেন। তারপরে নতুন করে পানি তোলার পর 3 ফুট 3.5 ফুট অথবা 4 ফুট পানি তোলার পর আপনারা পুকুর করে মাছ ছাড়বেন। কিনে এনেন অথবা আপনার রেনু থেকে হোক মাছ ছাড়বেন ইনশাল্লাহ। মাছ ছাড়ার আগে দিয়া যে কাজটি করতে হবে সেটা আর একটা কাজ বাকি রয়ে গেছে, এটা আমি বলে গেছিলাম। সেটা হলো একটা গ্যাসের ডোজ সম্পন্ন করবেন। আপনার যদি 33% একটি পুকুর থাকে তাহলে 100 ml একটা ইউকাসিটি যারা, আর হলো একটা জিওলাইট 10 কেজির প্যাকেট পাওয়া যায়। 10 কেজির প্যাকেট থাকে একটা জিওলাইট, অথবা 5 কেজিরও প্যাকেট পাওয়া যায়, 10 কেজি অথবা 5 কেজি। একটা জিওলাইটের সাথে আপনার একটা ইউকাসিটা যারা মিশাবেন, মিশে
সারা পুকুরে, মানে 3 ফুট পানি তোলার পর সারা পুকুরে এই জিওলাইটের ডোজটা দিয়ে দিবেন। জিওলাইটের ডোজ দিয়ে আপনারা মাছ ছেড়ে দিবেন। যেহেতু আপনার নতুন পানি, নতুন পুকুর, সকল কিছু নতুন ব্যবস্থা থাকবে, তখন আপনার এই পুকুরে কিন্তু আশপোকাও থাকবে না, উকুনও কিন্তু থাকবে না। তাই আশপোকারও কোনো মেডিসিন দিতে হবে না, উকুননাশকও মেডিসিন দিতে হবে না, যেহেতু পোনা দিয়ে দিবেন। হ্যাঁ, এইভাবে একটা পুকুর প্রস্তুত করবেন, এইভাবে একটা, তাহলে আপনার মাছ দেখবেন কোনো রোগবালাই সহজে ধরবে না, রোগবালাই সহজে ধরবে না। আপনার মাছ খাবে, ওয়েস্টেজ যাই হোক, আপনারা 20 দিন অন্তর অন্তর পানি চেঞ্জ করবেন। কতটুক? 1 ফুট পানি চেঞ্জ করবেন, আবার 1 ফুট পানি নতুন দিবেন। এখন কিভাবে পানি দিবেন? পানি দেওয়ার কিন্তু একটা সিস্টেম আছে, একটা প্রক্রিয়া আছে। আপনারা যদি আবার দেখা গেল এই পাবদা, গুলশা, শিং মাছের জন্য কিন্তু আপনারা 1 ফুট, 2 ফুট, 3 ফুট উপর থেকে কিন্তু পানি ফালতে পারবেন না। এই পানিটা ফালতে হলে আপনাদের এই মোটর থেকে অথবা মেশিন থেকে যেভাবে হোক, যেন ডাইরেক্ট পানিতে না পড়ে। হ্যাঁ, ওই ডাইরেক্ট পানিতে ফালানো যাবে না, এটা কোনো একটা বস্তুর উপর ফালতে হবে। তক্তা, কাঠ, এরকম কোনো কিছু উপর পানিটা ফাললে, হ্যাঁ, এখান থেকে একটা মানে বৃষ্টি আকার একটা সিটা হবে, ওই সিটাটা যেন আপনার পুকুরে পানিতে যায় পড়ে। আর ডাইরেক্ট পানিটা যদি আপনার পুকুরে যায় সেরে পড়ে, তাহলে কিন্তু ওই পানিতে আপনার মাছ আসবে। হ্যাঁ, আপনার মাছ ট্যাংরা হোক, শিং মাছ হোক, আর আপনার ওই যে এই গুলশা মাছ হোক, পাবদা মাছ হোক, ক্যাটফিশ জাতীয় এই সকল মাছ ওই পানিতে আসবে। এই পানিতে যখন ডাইরেক্ট পানিটা, যখন মোটরের পানিটা ডাইরেক্ট যখন আপনার পুকুরে পড়বে, ওই পানিটার নিচে যখন সে খেলতে থাকবে, তখন এই মাছের শরীরে কিন্তু একটা পিচ্ছিল পদার্থ থাকে। হ্যাঁ, পিচ্ছিল পদার্থটা এখানে খেলতে 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 এই পিচ্ছিল পদার্থটা মাছের শরীর থেকে চলে যায়। হ্যাঁ, এই পিচ্ছিল পদার্থটা চলে যাওয়ার কারণে আপনি আমার মাছের কিন্তু সমস্যায় পড়ে যেতে পারি, সমস্যা হয়ে যায়। নিকেল, এটা আমরা নিকেল বলে থাকি, ওই নিকেলটা চলে যায়। পিচ্ছিল পদার্থটা কিন্তু মাছের একটা শক্তি। এই মাছের শক্তি যদি না থাকে, তাহলে কি হবে? এই মাছটা গ্যার 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 মানে ধীর গতিতে চলবে। যখন এই মাছগুলা ধীর গতিতে চলবে, হ্যাঁ, তখন যদি গুলশা মাছ থাকে, তাহলে গুলশা মাছ অক্সিজেন ফেল করবে। যদি ট্যাংরা মাছ থাকে, এই ট্যাংরা মাছও কিন্তু অক্সিজেন ফেল করবে। আর যখন শিং মাছ থাকবে, শিং মাছের শরীর সাদা হয়ে যাবে। যেখানে থাকবে লাল বর্ণ, এখানে সাদা হয়ে যাবে। কারণ ওই যে পিচ্ছিল পদার্থটা, ওই যে আপনার পানি যে দিলেন পুকুরে, ওই পানি স্রোতে, এই পানির স্রোতে উপর থেকে যে পানিটা ফাললেন, 2 ফুট উপর থেকে অথবা 3 ফুট উপর থেকে যে পানিটা ফাললেন, ওই পানিটার ভারে মাছ এখানে খেলছে, ঠিক আছে। খেলার পর তার শরীর থেকে পিচ্ছিল পদার্থটা বাইর হয়ে গেছে। এই পিচ্ছিল পদার্থটা বাইর হয়ে যাওয়ার কারণে, নিকেলটা চলে যাওয়ার কারণে আপনার মাছের যে শরীরের যে একটা এনার্জি, ওই এনার্জিটা চলে গেছে। মাছ দুর্বল হয়ে চলবে। দুর্বল হয়ে চলার কারণে আপনার এই মাছকে রোগে আক্রমণ করবে, উকনে ধরবে। সবার আগে এই মাছটাকে উকনে ধরবে। আর এই মাছটা কিন্তু রাত্রে অক্সিজেন ফেল করবে। আর অক্সিজেন ফেল করলে কিন্তু উকনে আক্রমণ করবে। উকনে আক্রমণ করলে কিন্তু ভাই আপনার কপালে শনি এসে গেছে মনে করেন। তাহলে আপনি নিজে আপনার কপালে শনি আনবেন না। কারণ আমি যেভাবে বলছি, আপনারা পানিটা এইভাবে দেবেন, কোনো একটি বস্তুর উপরে ফালবেন। একটি তক্তায় হোক, যেখানে হোক, যেভাবে হোক, আপনারা একটা বস্তুর উপরে পানিটা ফালবেন। আবার এখান থেকে সিটে যেন চতুর্পাশে যায়। আর মিনিমাম, আর গুলশা মাছের পুকুরে আপনার পানি কখন দিবেন? ফজরের নামাজ পড়ে আপনারা মোটর ছাড়বেন, সকাল 7টা-8টার সময় মোটর বন্ধ করবেন। তাহলে আপনার পুকুরের অক্সিজেনের যে একটা ঘাটতি যদি থেকে থাকে, তাহলে অক্সিজেনের ঘাটতি মিটে যাবে। অক্সিজেনের ঘাটতি থাকবে না। অক্সিজেনের যখন স্বল্পতা দেখা দেবে, এখান থেকে অক্সিজেন পেয়ে যাবে। আর যদি ডাইরেক্ট পানিটা পুকুরে ছেড়ে দেন, তাহলে অক্সিজেন এর ঘাটতি কিন্তু মিটবে না, আরো অক্সিজেনটাকে নষ্ট করে ফেলবে। পুকুরে যে পরিমাণ অক্সিজেন ছিল, এটাকে আরো খেয়ে ফেলবে। তাই আপনার ওইভাবে পানি দিবেন না। আর আরেকটা কথা, নিয়মিত আরেকটি কাজ করবেন, সেটা হলো আপনার মনোযোগ সহকারে আমার ভিডিওটি শুনবেন ও দেখবেন। একটি কাজ করতে হবে, আপনারা কিন্তু ওই যে গ্যাসের ডোজের কথা যা বললাম, ওই গ্যাসের ডোজটা কিন্তু একটা শিডিউল করবেন। মাসে অথবা 20 দিন অন্তর অন্তর আপনারা এই গ্যাসের ডোজ দিবেন। প্রথম তো আপনারা উপন্যাসক দেন নাই, অথবা আশপোক মারার ওষুধ কিন্তু প্রথম দেন নাই। এখন দ্বিতীয় স্টেপে যখন আপনারা ওই যে জিওলাইটের ডোজটা যখন দিবেন, তার আগে দেন
হ্যাঁ, আপনারা একটা লবণ দিবেন, প্রতি শতাংশে 200 গ্রাম হারে লবণ ছিটাবেন, মানে ক্যাটফিশ জাতীয় মাছের জন্য কিন্তু আমি বলতেছি 200 গ্রাম হারে লবণ ছিটাবেন। 200 গ্রাম হারে লবণ ছিটানোর পর হ্যাঁ আপনারা এই গ্যাসের ডোজটা সম্পন্ন করবেন। গ্যাসের ডোজটা কিভাবে, আমি তো বললাম জিওলাইট, তার সাথে এই ইউকার একটা ডোজ, হ্যাঁ জিওলাইট আর ইউকার ডোজ একসাথে মিক্সড করে সারা পুকুরে ছিটাবেন। হ্যাঁ, তারপরে আপনারা জীবাণুনাশক প্রোবায়োটিক দিয়ে এভাবে একটা ফুল গ্যাসের ডোজ সম্পূর্ণ করার পর এভাবে 20 দিন অন্তর অন্তর করবেন, তাহলে দেখবেন আপনার পুকুরে রোগ বালাই, রোগ জীবাণু কিন্তু থাকবে না, আসবে না। আর অনেক সময় কিন্তু ক্যাটফিশ জাতীয় মাছের ভিতরে কিন্তু আবার ওই যে শিং বলেন, পাবদা বলেন, গুসা বলেন, রেগুলার কিন্তু খাবার খায় না। অনেক ভাই কমেন্ট করেছেন, ভাই আমার মাছ কালকে খাইছে কিন্তু আজকে কিন্তু খাই নাই। এটা সলিউশন কি? এটার সলিউশনটা এটাই, পাবদা, ট্যাংরা, গুসা, এ সকল মাছ কিন্তু রেগুলার খাবার কারণে আজকে আজকে যদি আমার পুকুরে 5 কেজি খাবার খেয়ে থাকে, কালকে কিন্তু আবার খাবার নাও খেতে পারে। হ্যাঁ, এটা কিন্তু ওয়েদারের কারণে কিন্তু এমনটা হয়ে থাকে। হ্যাঁ, নাও খেতে পারে। তখন আমরা দেখবো প্রথমে যখন এক বাটি খাবার দিব পুকুরে, যদি মনে করি যে আমার এই যেখানে খাবারটা দিলাম ওইখানে মাছ আসছে, তাহলে তো আপনার বুঝবেন মাছটা যেহেতু খাবে, তাহলে বুঝবেন হ্যাঁ মাছটা খাইতেছে, তাহলে আপনার খাবার দিবেন। আর যদি মনে করে যে না আপনার মাছ খাচ্ছে না, তাহলে আপনার খাবারটা দিবেন না। আর তাই বলে আমাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা হয়তো অনেকেই ভয় পাই, কিন্তু এখানে ভয় পাওয়ার কোনো কিছু নেই। হ্যাঁ, এমন মাঝে মাঝে হয়ে থাকে, 1 দিন 2 দিন কিন্তু খাবার খায় না মাছ, হয়তো তাওয়ায় আসে কম আসে তাওয়ায়, আর খেতেও চায় না। আর যদি মনে করেন আপনার কোনো সংশয় থেকে থাকে, তাহলে কিন্তু আবার পেস্টটা একটু মেপে দেখবেন। হ্যাঁ, পেস্টটা মাপবেন, পেস্টটা মেপে দেখবেন, হয়তো পেস্ট বেড়ে যেতে পারে অথবা পেস্ট কমে যেতে পারে। পেস বাড়লেও কিন্তু খাবারের একটু অনীহা এসে যায়, আবার পেস কমলেও কিন্তু খাবারের একটু অনীহা এসে যায়। হ্যাঁ, যদি এরকম সমস্যা হয়ে থাকে, যদি পেস কমে যায়, তাহলে কিন্তু ওই যে প্রতি শতাংশে 200 গ্রাম হারে চুন দিবেন। আর যদি মনে করেন পেস বেড়ে গেছে, তাহলে প্রতি শতাংশে 200 গ্রাম হারে লবণ দিবেন। হ্যাঁ, তাহলে দেখবেন আপনার খাবারেও আগের মতন খাবার খাবে। আর কি কাজ করবেন, প্রতিনিয়তই প্রতি 1 কেজি খাবারের সাথে এনজাইম যুক্ত করে এনজাইম খাওয়াবেন। হ্যাঁ, এনজাইম যুক্ত করে যখন খাওয়াবেন, তাহলে দেখবেন আপনার পুকুরে মাছের পেট ফাঁপবে না। পেট যখন ফাঁপবে না, সে খাবে বেশি, সে দৌড়াদৌড়ি করবে, সে ছোটাছুটি করবে বেশি। হ্যাঁ, আপনার মাছের গ্রোথ হবে, মাছ বাড়বে তাড়াতাড়ি। হ্যাঁ, কিন্তু পুকুরে কিন্তু গ্যাসও কিন্তু থাকা যাবে না। সকল পরে মিলে আমি যে কথাগুলো বললাম, যে মেডিসিন যে সকল প্রয়োগ করতে হবে, এ সকল একটাও কিন্তু বাদ দেওয়া যাবে না। মাছ চাষ করতে গেলে সকল কিছু কিন্তু আমাদের লাগবে। আমরা সেই সকল জিনিস মেনটেন করে যদি আমরা সঠিকভাবে মেনটেন করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের চাষ থেকে আমরা সফলতা ইনশাল্লাহ পাবো। তাহলে আজকে আমি আমার এই ভিডিও কিন্তু আর দীর্ঘায়িত করব না। হ্যাঁ, আর আপনাদের যদি কারো এখানে কোনো বোঝার যদি কোনো সমস্যা অথবা প্রবলেম থাকে, তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেব। আর আমি এমনিতেও সকলেরই কমেন্টের উত্তর দিয়ে থাকি, আমি অবশ্যই আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। তাহলে আমি আজকে এখান থেকে বিদায় নিব। আর আমার এই ভিডিওতে একটি সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক দিবেন। হ্যাঁ, আর বন্ধুদের সাথে আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন। এই হলো আমার আপনাদের কাছে আমার পাওয়া ও চাওয়া। তাহলে এখান থেকে বিদায় নিলাম। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ।